সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের চতুর্থ অধ্যায় মোটামুটি আমরা শেষ করেছি। তো আজকে আমরা এই অধ্যায় থেকে আমরা কী কী পড়ব, সহজ কথায় আমরা তার একটা রিভিউ আজকের ক্লাসে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে শুরুতে আমরা একটু দেখি প্রথম যে সূত্রটি আছে। এটা যে সাধারণত যখন আপনাকে পরীক্ষাতে একটি সরলরেখা দেওয়া, একটা সরল রৈখিক তার দেওয়া থাকবে, ওই তারের মধ্য দিয়ে বলে দেওয়া থাকবে যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আইয়ের মান 5 এম্পিয়ার হতে পারে, আইয়ের মান 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার দেওয়া থাকবে, এবং দেওয়া থাকবে যে ওই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা 10 সেন্টিমিটার হোক বা আমাদের 1 মিটার হোক, ওই দূরত্বে আমাদের চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমরা ব্যবহার করব B = μ0I/2πa। তো আমরা খুব সহজে বুঝতে পারছি I হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আর A হচ্ছে কি তার থেকে যে নির্দিষ্ট দূরত্ব। তো এটার জন্য আপনারা সহজে একটা এক্সাম্পল করতে পারবেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম আপনাদের জন্য। আমাদের এই তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে 10 সেন্টিমিটার ধরে P একটি বিন্দু, তাহলে আমরা P বিন্দুতে খুব সহজে আমরা চুম্বক ক্ষেত্রের মানটি বের করে নিতে পারবো। এবং এটার জন্য আপনারা কয়েকটি বোর্ড করতে পারবেন। সেই বোর্ডগুলোর প্রশ্ন হচ্ছে চিটাগং বোর্ড 2018, দিনাজপুর বোর্ড 2017 এবং চিটাগং বোর্ড 2017। এই সবগুলো প্রশ্নই বা সবগুলো বোর্ডই আমি আপনাদেরকে করে দিয়েছি। আপনার ওই লেকচারগুলো থেকে কী করবেন, এগুলো আরেকবার প্র্যাকটিস করবেন। এবং আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি, সূত্রটি দেখি। সেটা হচ্ছে কি, যখন আমাদেরকে বলে দেওয়া হবে এটা তড়িৎ কুণ্ডলী, সেই কুণ্ডলী 1 প্যাকের হতে পারে বা 2 প্যাকের হতে পারে, বা সহজ কথা বললাম সেটা হচ্ছে n প্যাকের কুণ্ডলী, এবং ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই কুণ্ডলীর কেন্দ্রে একটি চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। সেই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে B = n μ0I/2r। এখানে আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের কুণ্ডলীটির ব্যাসার্ধ, আর এখানে n হচ্ছে কি, n হচ্ছে কুণ্ডলীটির পাক সংখ্যা। ওকে, তাহলে একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেখানে আমি একটা দিলাম যে আমাদের একটা কুণ্ডলী, তার মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে কত, একটি, তাহলে n এর মান হচ্ছে 1, I এর মান 5, আর এখানে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, বা যাকে আমরা অবশ্যই মিটারে নিয়ে যাব। তাহলে আমরা খুব সহজে আমরা ও বিন্দুতে বা কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে পারবো। এবং এই জন্য আপনারা কী কী করবেন, ঢাকা বোর্ড 2017, চিটাগং বোর্ড 2017, এই দুটি বোর্ড করবেন। এই দুটি বোর্ড আমি আপনাদেরকে আগে থেকে করে দিয়েছি। এই দুটি মিলে দেখবেন একটা প্রশ্ন হতে পারে কম্বাইন করে, যে আপনাদেরকে বলতে হতে পারে যে একটা তারের দৈর্ঘ্য 2 মিটার, ওই 2 মিটার তারকে আমরা 5 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীতে পরিণত করলাম, যার একটা উদাহরণ আমি গত ক্লাসে আপনাদের দিয়েছিলাম। তো আজকেও দিয়ে সেখানে আমি আপনাদের একটা নোট করে দিয়েছিলাম। সেই নোট হচ্ছে আমাদের তারের দৈর্ঘ্য ইকুয়াল টু n × 2πr। এই 2πr হচ্ছে আমাদের কি, ওই কুণ্ডলীটির পরিধি, আর n হচ্ছে কি, n হচ্ছে আমাদের পাক সংখ্যা। কখন আপনার পাক সংখ্যা দেওয়া থাকবে আর বের করতে হবে, কখন আমাদের আর দেওয়া থাকবে আমাদেরকে কি করতে হবে, পাক সংখ্যা বের করতে হবে। আমরা 1 নম্বর সূত্র দিয়ে খুব প্রচলিত একটি সৃজনশীল পরীক্ষাতে আসে যে এরকম দুইটি তার দেওয়া থাকবে, যে তারের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, এবং তাদের মধ্যবর্তী একটা বিন্দু হচ্ছে P হচ্ছে তাদের মধ্যবিন্দু, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে প্রথম তার থেকে T এর দূরত্ব কত, 5 সেন্টিমিটার, দ্বিতীয় তার থেকে P এর দূরত্ব তাও কত, 5 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আপনাদেরকে বলবে যে P বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করো। তো এই চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য আমরা দুইটি তারের জন্য দুইটি আমরা চুম্বক ক্ষেত্র পাবো, সাপোজ B1 আর এটা হচ্ছে B2। এরপর আমাদেরকে বের করতে হবে B1 এবং B2 আমরা যোগ করবো নাকি বিয়োগ করবো। তো এটার জন্য আমরা কী করে, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলস আমরা ফলো করি, কিন্তু ওটা হয়তো বা দেখতে হয়তো বা আমাদের জন্য কমপ্লেক্স হতে পারে। সেই জন্য আমরা একটা সহজ একটি নিয়ম বের করেছিলাম। আমরা কেউ নাক বরাবর তাকাবো, আমরা খাতাটিকে আমাদের ঠিক নাক বরাবর ধরবো, দেন আমরা তারের ডান পাশে হচ্ছে ক্রস আর বাম পাশে আমরা কী দিই, ডট। তাহলে আমরা যখন এটিকে আমরা ঘুরাবো, খাতা যখন ঘুরাবো, তখন আমরা দেখতে পাবো P বিন্দু হচ্ছে I1 এর জন্য ঠিক ডান পাশে অবস্থিত। তো ডান পাশে হলে Pটা আমরা কী পাবো, I1 এর জন্য আমরা ক্রস পাবো, এবং আমরা দেখব I2 এর জন্য আমরা ডট পাবো, কারণ P হচ্ছে আমাদের কি I2 এর বামে অবস্থিত বা এই তারের বামে অবস্থিত। তাহলে যেহেতু দুটি ভিন্ন দিক ভিন্ন, সেক্ষেত্রে আমাদের কী হবে, মোট চুম্বক ক্ষেত্র মান B = B1 - B2। ওকে, এবার যদি এমন হয় যে আমাদের ঘতে বলে দিল যে আমি যদি I2 এর দিক পরিবর্তন করে ফেলি,
তখন সেক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রের মানে কীরূপ পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমরা B1 এবং B2 আমরা আগে থেকে জানি। তাহলে আমরা দেখব I2 দিক পরিবর্তন হয়ে যাওয়াতে P এর উপর তার প্রভাবটি কেমন। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তো যাই হোক, I1 এর জন্য আমরা P-তে কী পাবো, আমরা ক্রস পাবো, এবং I2 এর জন্য P-তে আমরা কী পাবো, ক্রস পাবো। কারণ দেখা যাবে কি I2-র মানে এই তারের ডান পাশে P অবস্থিত, এই তারের ডান পাশে P অবস্থিত। কীভাবে বুঝবো? অবশ্যই আমরা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক দিয়ে আমরা কী করবো, জাস্ট খাতাটা ঘুরিয়ে জাস্ট আমরা কী করবো, আমাদের ঠিক নাক বরাবর আমরা নিয়ে আসবো। তো তাহলে দেখা যাবে কি যেহেতু আমাদের একই দিকে দুটো অবস্থিত, সেহেতু আমরা কী হবে, B1 এবং B2 যোগ হবে। তো যোগ হয়, তাহলে আমরা তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি I2 দিক পরিবর্তন হওয়ার কারণে। আগে ছিল B, এখন আমরা পেলাম B প্রাইম। তো আমরা কী করবো, বড়তে ছোটোতে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে আমরা মোট চুম্বক ক্ষেত্রের পরিবর্তনটি পেয়ে যাব। এবার আমরা এই অধ্যায়ের বল সম্পর্কিত সূত্রগুলো আমরা দেখব, এবং শুরুতে দেখব একটি গতিশীল আধানের উপর প্রযুক্ত বলটি কত। তাহলে যেহেতু গতিশীল আধান, এখানে আপনাকে আধানের মান দেওয়া থাকবে, আধানের ব্যাগ দেওয়া থাকবে V, এবং আধানটি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল, সেক্ষেত্রে আমার চুম্বক ক্ষেত্র B এর মান আমাদেরকে দেওয়া থাকবে। এবং এক্ষেত্রে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যে আমাদের চুম্বক ক্ষেত্রে আধানটি কত ডিগ্রি কোণে সে গতিশীল, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যদি সেটি যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে F এর মান বের করতে পারবো। এবং এই কারণে আমরা যে সূত্রটি ব্যবহার করবো সেটি হচ্ছে F = Q VB sin θ। Q হচ্ছে আমাদের আধানের মান, V হচ্ছে আধানের ব্যাগ, আর B হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, এবং sin θ, θ হচ্ছে কি ব্যাগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তো এটির মান হয়তো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, অথবা দেখা যাবে কি সে সমকোণে। যদি সমকোণে বলে দেওয়া থাকে তাহলে থিটা কত, 90 ডিগ্রি। লিখে রাখেন, সমকোণে বলে দেওয়া থাকলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। আর যদি বলে সমান্তরালে তাহলে সেক্ষেত্রে থিটা হচ্ছে 0 ডিগ্রি। যদি বলে সমান্তরালে 0 ডিগ্রি, আর যদি বলে সমকোণে সেক্ষেত্রে আপনি কত ধরবেন, সেক্ষেত্রে আপনি ধরবেন 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে এই ধরনের আপনাকে F এর মানটা বের করতে হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা দিলাম যে V এর মান 10 সেন্টিমিটার, B এর মান হচ্ছে 2 × 10⁻³ মিটার, এবং Q হচ্ছে 2 কুলম্ব, এবং আমাদের থিটা ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আপনারা খুব সহজে আপনারা F এর মান বের করতে পারবেন। এই সূত্রটি সাধারণত আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে আসে। এবার আমরা ঘরটি দেখি, ঘরটি একটু ইম্পর্টেন্ট। ঘর মধ্যে বলে দেওয়া আছে যে এর তড়িৎবাহিতা যখন আমি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করব। আমাদের আগেরটা ছিল আধান সম্পর্কিত বল, আর এটিও হচ্ছে আধানের কম্বিনেশন বা এটা তড়িৎ প্রবাহী তার বা তড়িৎবাহী তার। যখন আমরা একটি বি চুম্বক ক্ষেত্রে স্থাপন করব, এবং অবশ্যই স্থাপন করার সময় খেয়াল করবো আমরা কীভাবে স্থাপন করছি, লম্বাভাবে স্থাপন করছি নাকি আমরা কোন একটি কোনো স্থাপন করছি, সেটা আপনাদেরকে দেওয়া থাকবে। আচ্ছা, এবং এক্ষেত্রে আপনাদেরকে তারের দৈর্ঘ্য দেওয়া থাকবে, কারণ এখানে তার দৈর্ঘ্যটি ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে আমাদের সূত্রটি দাঁড়াবে F = ILB sin θ। I হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান, L হচ্ছে আমাদের তারের দৈর্ঘ্য, B হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, এবং থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে আমাদের আমরা কিভাবে চুম্বক ক্ষেত্রটিকে স্থাপন করলাম, কীভাবে আমরা তারটিকে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, সেটা হচ্ছে আমাদের কিসের মান, সেটা হচ্ছে আমাদের থিটার মান। তো আমরা যেমন এই চিত্রটি দেখলে বুঝতে পারছি যে আমাদের ক্রস দিয়ে আমরা বোঝাচ্ছি চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ভিতরের দিকে, এবং তড়িৎ প্রবাহিত যাচ্ছে ঠিক এ বরাবর, হরিজন্টালি x অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছি এক্ষেত্রে থিটা কত, এক্ষেত্রে থিটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি L এর মান জানি, আমরা যদি B এর মান জানি, আমরা I এর মান জানি, তাহলে খুব সহজে আমরা কি F এর মান বের করতে পারবো। তবে এক্ষেত্রে F এর ডিরেকশনটি একটু ইম্পর্টেন্ট। F এর মান কোন দিকে কাজ করবে, তো আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলসটা জানি, এটা হচ্ছে চুম্বক বলের দিক, চুম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ প্রবাহের দিক। তো তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের কোন দিকে, বাম থেকে ডানে তড়িৎ প্রবাহের দিক, চুম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে। তাহলে আমাদের চুম্বক বল কোন দিকে কাজ করবে, চুম্বক বল আমাদের উপরের দিকে কাজ করবে। এর হচ্ছে আমাদের চুম্বক বল F কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। এমনও হতে পারে যে আমরা চুম্বক ক্ষেত্রকে স্থাপন করলাম কোন একটি কোণে, তার থেকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলাম কোন একটি কোণে, সাপোজ সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, সেক্ষেত্রে আমরা F এর মানটি বের করতে পারবো। এবং এই ক্ষেত্রেও আমাদের চুম্বক বলের দিক হবে উপরের দিকে। তাহলে এটা শর্টকাট আপনার একটা টেকনিক লিখে রাখেন, যখন তড়িৎ প্রবাহ বাম থেকে ডান দিকে যাবে চুম্বক বলের দিক হবে উপরের দিকে। এবং সেটা কীভাবে বলবেন আপনারা, ফ্লেমিংয়ের বামস্ত নীতি অনুসারে একটু লিখে রাখেন। যখন আমাদের বাম থেকে ডান দিকে যাবে সেক্ষেত্রে আমাদের চুম্বক বলের দিক হবে উপরের দিকে, আর তড়িৎ প্রবাহ যখন ডান থেকে বামের দিকে হবে
চুম্বক ক্ষেত্রের দিক হবে কোন দিকে? নিচের দিকে। এই কথাটি আপনারা কি লিখেন? এই কথাটি লিখে রাখেন। এবং দেখা যাবে আমরা এই ধরনের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি একটা তারকে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, তারটি ভাসবে কি না। সেক্ষেত্রে আপনার ভর দেওয়া থাকবে। ভর মিনস আপনাকে কী বের করতে হবে? আপনাকে ডব্লিউ ইকুয়াল টু mg বের করতে হবে, ওজন। আর এফ তো আমরা বের করতে পারবোই, এফ তো আমরা বের করতে পারি। তাহলে এফ এর মান যদি ডব্লিউ মানের চেয়ে বড় হয়, যেটা আমাদের এফ এর মান লিখে রাখেন ডব্লিউতে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই তারটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে। যদি আমরা দেখতে পাই যে আমাদের ওজনের মান এফ এর মানের চেয়ে ছোট, তাহলে দেখবেন এক্ষেত্রে আমাদের যদি আমাদের ডব্লিউ মান যদি এফ এর চেয়ে বড় হয়, তাহলে কী করবে? আমাদের আমাদের তারটি কী করবে? চুম্বক ক্ষেত্রের মধ্যে ভাসমান থাকতে পারবে না, কারণ কি ওজনটি এফ এর চেয়ে বেশি। আমরা একটা উদাহরণ দেখি, যে আমরা এখানে দেখলাম যে আমাদের তারের ভর দেওয়া আছে 0.1 কেজি, তারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, এবং তারটি যেহেতু দেখা যাচ্ছে এখানে কি সমকোণে আমাদের চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, বি এর মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এবং আমরা প্রশ্ন হচ্ছে তারটি ভাসবে কি না। তাহলে সেক্ষেত্রে শুরুতে আমরা কী বের করবো? শুরুতে আমরা এফ এর মান বের করব। এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন কত ডিগ্রি হবে? সাইন 90 ডিগ্রি আপনারা বের করবেন, এবং পরবর্তীতে ডব্লিউ মান বের করবেন। ডব্লিউ ইকুয়াল টু কত? mg দিয়ে। যদি আমাদের এফ ইজ গ্রেটার দ্যান ডব্লিউ হয়, তাহলে কি হবে? ভাসবে। আর যদি এমন দাঁড়ায় যে আমাদের এফ ইজ লেস দেন ডব্লিউ, সেক্ষেত্রে কী হবে? তারটি এই চুম্বক ক্ষেত্রে ভাসবে না। এরকম একটা উদাহরণ আপনাদেরকে করে দিয়েছি। যাই হোক, আপনারা এই উদাহরণটা করলে কি করতে পারবেন? বুঝতে পারবেন যে এখান থেকে ম্যাথের ফরম্যাটটি কেমন হতে পারে। আর অবশ্যই মনে রাখবেন এফ এর মান ডব্লিউ মানের বিপরীত হওয়া লাগবে। কোনোভাবে এফ যদি নিচে দিয়ে কাজ করতো, তাহলে কখনোই কি আমাদের তারটি ভেসে থাকবে না। তাহলে এফ এর মান অবশ্যই উপর দিয়ে কাজ করতে হবে, এবং এফ উপরে কখন হবে? যখন আমাদের তড়িৎ প্রবাহ বাম দিক থেকে ডান দিকে যাবে। খেয়াল করেন তড়িৎ প্রবাহ কোন দিকে? বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। যদি তড়িৎ প্রবাহ কখন এমন হয় যে বাম থেকে ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এফ এর মান কোন দিকে হবে? এফ এর মান নিচের দিকে হবে। এটি আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এবার আমরা দেখব দুইটি সমান্তরাল তার পরস্পরের উপর কী পরিমাণ বল প্রয়োগ করতে পারে, এবং অবশ্যই তারগুলো তড়িৎ প্রবাহী হতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখলাম একটি আধানের উপর ক্রিয়াশীল বল, পরবর্তী দেখলাম আমরা যে একটি তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। আর এখানে হচ্ছে কি, যখন দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে এমন তড়িৎ প্রবাহিত হবে, তখন তার পরস্পরের উপর একটি চুম্বক বল ক্রিয়া করবে। সেই চুম্বক বল নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে তার দৈর্ঘ্য হচ্ছে এল, সেক্ষেত্রে চুম্বক বল এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই এ ইন্টু এল। এ হচ্ছে আমাদের তারদের মধ্যবর্তী দূরত্ব, আর এল হচ্ছে তারের দৈর্ঘ্য। I1 I2 হচ্ছে কি, I1 এবং I2 হচ্ছে তারদের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর যদি বলে দেওয়া হয় যে আমাদেরকে তারের দৈর্ঘ্য হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য বা 1 মিটার, তাহলে একক দৈর্ঘ্যের জন্য তার উপর প্রযুক্ত বল, তাহলে এফ কি দাঁড়াবে? মিউ নট I1 বা I2 ডিভাইড বাই 2 পাই এ। একক মিন হচ্ছে এল এর মান 1, তো আমরা এল এর মান 1 হলে কি 1টা আমরা লিখলাম, না লিখলে নেই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটি সূত্র ব্যবহার করে আমরা দুটি সমান্তরাল তারের উপর প্রযুক্ত বল আমরা বের করতে পারবো। তাহলে এবার একটা উদাহরণ দেখি আমরা। তো আমরা দেখলাম যে দুইটি তার দেওয়া আছে আমাদের কাছে, তাদের প্রথমটি তড়িৎ প্রবাহ I1 2 এম্পিয়ার, দ্বিতীয়টি 3 এম্পিয়ার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বলি একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল এফ কত? মিউ নট I1 I2 বাই 2 পাই এ। তাহলে আমরা খুব সহজেই আমরা এফ এর মান পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে আমাদের এফ এর দিকটি কেমন হবে, এবং এই জন্য আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম আমরা ব্যবহার করব। কিভাবে? ওই যে আমরা তড়িৎ প্রবাহ দিক বরাবর তাকাবো, ডানে ক্রস, বামে হচ্ছে কি ডট। তাহলে আমরা ফার্স্ট এটি একটু খেয়াল করি। আমি যখন ঠিক নাক বরাবর তাকাচ্ছি, দেখা যাচ্ছে যে দ্বিতীয় তারটি, আমি তারের নামকরণ করি 1 নম্বর তার, 2 নম্বর তার। দ্বিতীয় তার, আমি দেখা যাচ্ছে দ্বিতীয় তারটি আমার প্রথম তারে ডানে অবস্থিত। তাহলে প্রথম তারে ডানে হচ্ছে দ্বিতীয় তার, তাহলে কি বসবে এখানে? ক্রস বসবে। এবং প্রথম তারটি দ্বিতীয় তারে বামে অবস্থিত, বামে মিনস হচ্ছে ডট। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই দুই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিন্ন। তাহলে এক্ষেত্রে তাদের পরস্পরকে আকর্ষণ করবে, যেহেতু দিক ভিন্ন সেহেতু তারা পরস্পরকে কি করবে?
আকর্ষণ করবে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন বলে দেওয়া হয় যে আমাদের I2 ডিরেকশন আমরা চেঞ্জ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের কীরূপ পরিবর্তন হতে পারে, তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম এখানে আকর্ষণ বল পেলাম, আকর্ষণ বল। যদি এমন হয় যে আমাদেরকে বললো যে আমরা দিকটা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে কত I2, আমাদের সে 10 সেন্টিমিটারে দেওয়া আছে, তো আমরা F তো বের করতে পারবোই। তো সেক্ষেত্রে আমরা দিকটা একটু খেয়াল করব। তো আমাদের 2 নম্বর তারটি 1 নম্বর তারের ডানে অবস্থিত, দ্যাট মিনস কী বসবে? ক্রস। আমি এখন এটা আমাদের দেখতে প্রবলেম হচ্ছে, এই জন্য আমি খাতাটাকে ঘুরিয়ে ফেলবো, ঘুরিয়ে ফেলে ঠিক নাক বরাবর আমরা তড়িৎ প্রবাহটাকে ধরবো এবং দেখতে পারবো 1 নম্বর তার 2 নম্বর তারের ডানে অবস্থিত তড়িৎ প্রবাহের সাপেক্ষে। তা দেখতে পাচ্ছি যে আমরা এই দুই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি? তড়িৎ প্রবাহের দিক হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে আমাদের একই দিকে। যেহেতু চুম্বক ক্ষেত্রের দিক একই দিকে, তাহলে তাদের পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তো আমরা সহজ ভাষায় বলতে পারি, যখন আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহের দিক একই, সেক্ষেত্রে আকর্ষণ করবে। যখন তড়িৎ প্রবাহের দিক ভিন্ন, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেক্ষেত্রে তাদের পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই ধরনের প্রবলেম আপনার জন্য আসতে পারে। তো এটা নিয়ে আমরা গত ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে একটা ম্যাথও করে দিয়েছিলাম, তো ওটি একটু ভালো করে প্র্যাকটিস করবে, আর এই ম্যাথটা তো করবেনি। আমাদের লাস্ট যে সূত্রটি এই অধ্যায়ের যেগুলো আমাদের পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে, এবং 2019 সালে ম্যাক্সিমাম আমাদের প্রশ্ন আসছিল টর্ক নিয়ে, তো এটা খুব ভালো করে পড়বেন। আচ্ছা, তো এটা কেমন? যখন একটা কুণ্ডলী, সেটা আয়তাকার হতে পারে, সেটা বৃত্তাকার হতে পারে, কুণ্ডলীটিকে যখন আমরা একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করব, তখন কুণ্ডলীর উপর একটা টর্ক কাজ করবে, এবং অবশ্যই কুণ্ডলীটির মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হওয়া লাগবে। তো সেক্ষেত্রে টর্কের মান কত? টা ইকুয়ালস টু NIAB sin থিটা। এখানে N হচ্ছে আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা, I হচ্ছে তারের কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, A হচ্ছে কুণ্ডলীটির ক্ষেত্রফল। যদি আমাদের আয়তাকার কুণ্ডলী হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কত? আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। যদি কুণ্ডলীটি হয় আমাদের বৃত্তাকার, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কী দাঁড়াবে? পাই আর স্কোয়ার। আর থিটা হচ্ছে আমাদের, খেয়াল করি থিটা নিয়ে আমি একটু ইম্পর্টেন্ট, থিটাটা একটু খেয়াল করে। তো আমাদেরকে বলে দেওয়া হলো যে একটি তারবাহী কুণ্ডলী বি চুম্বক ক্ষেত্রে ফাই কোণে স্থাপন করলে কুণ্ডলীটির উপর প্রযুক্ত টর্ক, কিন্তু আমরা এখানে কি ইউজ করছি? থিটা। তো থিটা হচ্ছে সবসময় মনে রাখবেন 90 - ফাই। যদি বলে দেওয়া হয়ে থাকে যে চুম্বক ক্ষেত্রে সমান্তরালে বা সমতলে আমরা কুণ্ডলীটিকে স্থাপন করলাম, তাহলে সেক্ষেত্রে ফাই হচ্ছে 0 ডিগ্রি, তো থিটা কত? 90 ডিগ্রি। যদি বলা হয় চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আমরা স্থাপন করলাম, তাহলে সেক্ষেত্রে ফাই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা কত? তাহলে থিটা হবে আমাদের 90 - 90, তাহলে দ্যাট মিনস কত দাঁড়াচ্ছে? থিটা দাঁড়াচ্ছে আমাদের 0 ডিগ্রি। তো এখানে একটা উদাহরণ দেওয়া, উদাহরণটি করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কুণ্ডলীটি আমাদের বি চুম্বক ক্ষেত্রের সমতলে অবস্থিত। আমাদের I এর মান দিয়ে দিলাম 5 অ্যাম্পিয়ার, L এর মান, বি এর মান, ফাই এর মান, তাহলে থিটা কত? যেহেতু সমতলে, সেই একটা ফাই এর মান হচ্ছে কত? 0 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা কী করতে পারবো? এখানে আমরা টাও এর মানটি বের করতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে দেখা যাচ্ছে এখানে আমাদের কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে 30 ডিগ্রি আমাদের কী হবে? পাই হবে নাকি থিটা হবে? ফাই হচ্ছে দ্যাট মিনস 30 ডিগ্রি, তাহলে থিটা কত? 90 ডিগ্রি। আমি I, L, B, N সব কিছু আপনাকে দিয়ে দিলাম, তাহলে আপনি খুব সহজে কী বের করতে পারবেন? টাওয়ের মানটি বের করতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন, টাওয়ের মান 0 না হলে কুণ্ডলীটি সবসময় ঘুরবে। যে কোনো কুণ্ডলীর টাওয়ের মান 0 না হলে কী হবে? ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েকটা নোট খুব খেয়াল করেন। যদি মনে করেন আমরা একটা তারকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলাম, সেক্ষেত্রে তারের দৈর্ঘ্য ইকুয়ালস টু N × 2πr। N হচ্ছে পাক সংখ্যা, আর হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। তাহলে কখন আমাদের N এর মান দেওয়া থাকবে, আমাদের আর বের করতে হবে। কখন আমাদের আর এর মান দেওয়া থাকবে, আমাদের কী করতে হবে? N এর মান বের করতে হবে। আবার এমন হতে পারে যে একটা আয়তাকার কুণ্ডলীকে আমরা তারকে আয়তাকার কুণ্ডলীতে পরিণত করলাম, সেক্ষেত্রে আমাদের তারের দৈর্ঘ্যগুলো কী লিখতে পারবো? N × 2 আয়তাকার কুণ্ডলীর পরিধি সূত্র কি? আয়তাকার কুণ্ডলীর 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি L এর মান বা B এর মান দেওয়া থাকে, তাহলে আমি কিসের মান বের করতে পারবো? তাহলে আমি পাক সংখ্যা N এর মান বের করতে পারবো। এই ধরনের ম্যাথ আমাদের যশোবোর্ড 2017 সালে আসছিল, যেটা আপনাদেরকে করে দেওয়া হয়েছে, এবং এই ধরনের ম্যাথ দেওয়া হচ্ছে আমাদের যশোবোর্ড 2019-এ। এরকম আরও কিছু ম্যাথ আছে,
আপনারা একটু ভালো করে খুব খেয়াল করবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে কি মোটামুটিভাবে এই অধ্যায়ে তেমন কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। তো যাই হোক, আজকে ক্লাসটা খুব ভালো করে খেয়াল রাখবেন যে আমরা মোট প্রায় 6টি সূত্র নিয়ে ডিটেল আমরা আলোচনা করেছি। এই 6টি সূত্র খুব ভালো করে পড়েন, ম্যাক্সিমাম সূত্র আমাদের এই 6টি সূত্র থেকে আসবে। অবশ্যই লেকচারটা খুব ভালো করে ফলো করেন। আবারও বলছি, যে উদাহরণগুলো দেওয়া আছে ওগুলো করবেন এবং যে বোর্ডগুলো দিয়ে দিয়েছি ওগুলো করবেন, তাহলে দেখবেন যে কি এই অধ্যায় নিয়ে আর তেমন কোনো সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।